সিনেমা হিট হয়, সিনেমা সুপার হিট হয়, সিনেমা মেগা হিট হয়, সিনেমার উৎসব হয়, সেলিব্রেশন হয়, সেখানে হিরোদের বড় বড় ইন্টারভিউ ছাপা হয়, বড় বড় ইন্টারভিউ তারা ইলেকট্রনিক মিডিয়াতে দেয়, ডিরেক্টররা বিরাট নাম করে, সবকিছু হয়। কিন্তু এই সেলিব্রেশনের চাপে একটা নাম যেন হারিয়ে যায়। কোন নামটা বলছি? একটা সিনেমা হিট হওয়ার সময় আপনারা কি বলেন? সব থেকে আগে কি বলেন সিনেমাটা হিট হওয়ার আগে? ভাই গল্পটা হেভি ভালো ছিল। এই গল্পকার, এই চিত্রনাট্যকার, তার কিন্তু পোস্টারেও মাঝে মাঝে নাম থাকে না, তার কোনো ইন্টারভিউ হয় না, তাকে কেউ চেনে না। মহান মহান সিনেমা, আমি বড় বড় সিনেমার নাম বলবো, তার চিত্রনাট্যকারের নাম আপনি জানেন না, কারণ এই নামটাকে কোনোদিন কেউ হাইলাইটই করেনি। চিত্রনাট্যকাররা সেলিব্রেশনের চাপে হারিয়ে যাওয়া একটি প্রজাতি। যাই হোক, আমি চেষ্টা করছি একজন চিত্রনাট্যকারকে আমাদের সামনে নিয়ে আসতে। সামনেই বেরোচ্ছে যদি এমন হতো, এসকে মুভিজের প্রযোজনায় রবীন নাম্বিয়ারের ছবি যদি এমন হতো, তার রাইটার সায়ন্তনী মজুমদার নাম্বিয়ার। সায়ন্তনী, সায়ন্তনী, তোমার সাথে কিছু কথা বলবো। হাই সায়ন্তনী। হাই পিনেদা, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আমার এটা লাইফের ফার্স্ট ইন্টারভিউ, অ্যান্ড ফার্স্ট ইন্টারভিউটা তোমার মতো এরকম রিনাউন্ড আইকনিক রাইটার নিচ্ছে, এটা আমার জন্য একটা খুব বড় পাওনা। এটা আমার কাছে একটা ব্লেসিং এর মতো, সো থ্যাংক ইউ। রবি ওঝার ভীষণ প্রিয় ছাত্রী ছিলে তুমি, জানি। সেটা নিয়ে আমি একদম শেষ প্রশ্ন করবো রবি ওঝা সম্বন্ধে। তার আগে তোমাকে বলি যে তোমার কিছু গল্প আমি পড়েছি। একজন বন্ধু চিত্রনাট্যকার হিসেবে তুমি আমাকে কিছু চিত্রনাট্য আমাকে পড়িয়েছো। তোমার গল্প ভীষণ সিম্পল হয়, মানে সিম্পল, খুব বিরাট, মানে একজন এলাচ বেরিয়ে গেল, একজন বিরাট জটিলের মধ্যে জটিলতার মধ্যে পড়েছে, তাহলে তোমার গল্প ভীষণ সিম্পল হয়, কিন্তু সিম্পলের মধ্যে একটা সোলফুল আবেদন থাকে, একটা আত্মার আবেদন থাকে, ভীষণ মানসিক আবেদন থাকে। এইটা এইটা কিভাবে? আমার না অলওয়েজ টেক্সট থেকে সাবটেক্সটের দিকে বেশি ইন্টারেস্ট। মানে কেউ যদি বলছে আমার তোকে পছন্দ না, সো ও কেন বলছে, কি ইমোশন চলছে ওর মনে, কি ভাবছে, কেন এই রকমের কথা বলছে। তো এনিথিং, সেটা ভালোবাসা হতে পারে, সেটা হেট্রেড হতে পারে, সেটা অ্যাঙ্গার হতে পারে। তো আমার ওই ডিপে যাওয়ার একটা খুব হ্যাবিট আছে, যে ডিপে কি ফ্ল্যাট ক্যারেক্টার, হোয়াইট, ব্ল্যাক, আমার এটা ভালো লাগে না, আমাকে ইন্টারেস্ট করে না। গ্রে আমাকে ইন্টারেস্ট করে। সো আমার মনে হয় আমার যে ক্যারেক্টার্স, আমি সিরিয়ালও লিখি, তো আমার যে ক্যারেক্টার্স, তাদের যদি লেয়ার না থাকে, দেন ইটস ফর মি ফ্ল্যাট ক্যারেক্টার, ওখানে কোনো ইন্টারেস্ট নেই। তো আমার যদি ইন্টারেস্ট না লাগে, তো যারা দেখছে ভিউয়ার তাদেরও কোনো ইন্টারেস্ট লাগবে না, যে ফ্ল্যাট যাচ্ছে, চলো হিরো হিরো হিরো, সব ভালো সব ভালো সব ভালো, বা ভিলেন ভিলেন ভিলেন, সব খারাপ সব খারাপ সব খারাপ। মাঝখানে হলে কি একটা মানুষ, তার তো ভালো বাজে মিলিয়ে থাকে, আমরা সবাই তাই, আমাদের মধ্যে কেউ পারফেক্ট নই। তো ওই ইমপারফেকশনের মধ্যে যে মজাটা আছে, সেটা আমি সবসময় এক্সপ্লোর করতে আমার ভালো লাগে। ওটা আমার কাইন্ড অফ খুব আনন্দ পাই ওটা, যে মানে যদি আমি কাউকে শয়তানও দেখাই, কিছু ভুল কাজও করছে, বাট হি হ্যাজ টু হ্যাভ সাম রিজন। মানে আমি শয়তানি করবো, চলো আজকে বেরিয়েছি আমি শয়তানি করবো, ওটা আমার ঠিক হয় না। তো আমি ওই এক্সপ্লোর করতে করতে যাই, যে গভীর গভীর বেশ মনের মধ্যে কি চলছে, আর সে কি বিহেভ করছে, ওই কন্ট্রাডিকশনটা আমার খুব পছন্দ, ওটা আমার খুব টানে অ্যাকচুয়ালি। সেই জন্য হয়তো কনসিয়াসলি নয়, বাট আমার গল্পের মধ্যে ওটা থেকে যায়, আই হ্যাভ রিয়েলাইজ যে ওটা থেকে যায়। কিছুদিন আগে খাদান বেরোবার আগে পর্যন্ত একটা সময় এসেছিল যে সিনেমা মানে একটু গভীর শহুরে চিন্তাধারার ছবি হবে বা এরকম ধরনের কিছু। সেখানে একটু ওভার দ্য শোল্ডার, একটু গান বাজনা, নাটক, ড্রামা, এইসব নিয়ে তো খুব একটা সিনেমা হচ্ছিল না। তো তোমার যদি এমন হতো, যতটুকু জানি যে বেশ গানে গানে ভর্তি একটা মিউজিক্যাল, সুন্দর, একদম ড্রামাটিক সিনেমা। তা এই এই তোমার পয়েন্ট অফ ভিউতে এই সিনেমাটাকে তুমি কিভাবে জাজ করো? যদি এমন হতোর ক্ষেত্রে আমি ফিল করেছি, সেটা হচ্ছে আমি একটা ঘরে বসে একটা মানে ল্যাপটপে আমি বসে সিনগুলো লিখেছি। তো আমি একটা এইরকম ক্যানভাস ভেবেছি, সেটা যখন লন্ডনে গিয়ে পড়েছে, তার ক্যানভাসটা বেড়ে গেছে, প্রচণ্ড সুন্দর, মানে সব লোক্যালিটিস। অ্যান্ড যদি এমন হতোর ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট ছিল, ওরা ডিসেম্বরে শ্যুট করেছে, ফলে ওরা স্নোফল পেয়েছে, ওটা অ্যাডেড টু দ্য স্টোরি অ্যান্ড দ্য গ্র্যান্ডার অ্যান্ড দ্য
মানে ফিল্মি ব্যাপারটা আরো বেড়ে গেছে ওর জন্য। এখন আমি being a Karan Johar, Yash Chopra মুভি ফ্যান, আমার জন্য ওটা উপরি পাওনা। মানে আমি জীবনেও স্বপ্নেও ভাবিনি কোনোদিনও আমার লেখা গল্পে এত ফিল্ম হবে, তারপরে সেটা লন্ডনে শুট হবে, তারপরে এত সব গুড লুকিং অ্যাক্টার্স থাকবে, এত সুন্দর গান থাকবে, এত সুন্দর কস্টিউম। মানে ইট ওয়াজ লাইক আ ড্রিম কাম ট্রু ফর মি। সো আই হ্যাভ নো কমপ্লেন্টস। থ্যাংক ইউ টু এসকে মুভিজ যে আমার গল্পে এত ট্রাস্ট করেছে, যে এত ভরসা রেখেছে আমার উপরে, যে আমার গল্পের উপরে বেস করে তারা এত খরচা করে লন্ডনে গিয়ে শুট করেছে। সো only gratitude and gratitude, no complaints. যাই হবে এর পরে, যদি মানে প্রশংসা হয়, নিন্দা হয়, যাই হবে, আমি এই জিনিসটা কোনোদিন ভুলবো না যে আমার মুভি, মানে আমার লেখা গল্প কোনো একজন ট্রাস্ট করে তার উপরে টাকা ইনভেস্ট করে সেটাকে লন্ডনে নিয়ে গিয়ে এরকম ভাবে শুট করেছে। সো অলওয়েজ অলওয়েজ থ্যাঙ্কফুল টু এসকে মুভিজ। ওটার বিয়ন্ডে আমি আর কিছু নেগেটিভ ভাবতে চাই না। সো আই এম all good. I'm very happy, very 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 happy. একটা ত্রিকোণ প্রেমের গল্প, যতটুকু আমরা টিজার থেকে বুঝতে পারছি। এই ত্রিকোণ প্রেমের গল্পে, মানে যদি এমন হতো সিনেমার এই ত্রিকোণ প্রেমের গল্পে একটি চরিত্র করছে ঋষভ, একটি চরিত্র করছে শন। পার্সোনালি তুমি একজন মহিলা রাইটার, তুমি একজন মহিলা হিসেবে, মানে তুমি এই দুটো চরিত্রের মধ্যে কোন চরিত্রটাকে তুমি, মানে দুটো পুরুষ মানুষের মধ্যে কোন পুরুষ মানুষটাকে তুমি বেশি প্রেফার করবে? আমি পার্সোনালি রবিন নাম্বিয়ার দ্য ডিরেক্টর পুরুষকে পছন্দ করি। জোকস অ্যাপার্ট, দেখো যদি এমন হতো যখন আমি লিখতে শুরু করেছি, আমি জেনারেলি নিজেকে কোনো মানে ব্যাগেজ দিই না যে আমাকে এটা অ্যাচিভ করতে হবে, আমাকে দেখিয়ে দিতে হবে আমি কত দারুণ কত ডিফারেন্ট লিখতে পারি। আমার সেরকম কোনো ব্যাগেজ থাকে না। আই জাস্ট ফলো মাই হার্ট, যেটা আমার সোল চাই, যেরকম মুভি আমি দেখতে চাই, যেরকম মুভির সাথে আমি কানেক্টেড ফিল করি, যেই মুভিগুলো আমি মিস করি, স্পেশালি দ্য 70s 80s 90s এর যে সিম্পল স্টোরি টেলিং, যেখানে কিছু প্রমাণ করার তাগিদ নেই, কিছু আমি হাটকে লিখবো তাগিদ নেই, জাস্ট আ সোলফুল স্টোরি যেখানে অনেক কিছু ফিল করা যায়, মানে তুমি ইউ ফিল ফর দোজ ক্যারেক্টার্স। সেরকম মুভি আমি অ্যাকচুয়ালি এখন খুব মিস করি। এখন এত কন্টেন্ট ড্রিভেন হয়ে কি হয়েছে, সামহাও আমার মনে হয় দ্য সোল ইজ মিসিং। সো আমার গল্প লেখার সময় এরকম কিছু থাকে না যে আমাকে এটা অ্যাচিভ করতে হবে, আমি এমন কোনো মাইলস্টোন বানাবো। আমার গল্প লেখার সময় অলওয়েজ যেটা সোলকে টাচ করবে বাস। কিন্তু যদি এমন হতোর ক্ষেত্রে আমি একটা মানে নিজেকে একটা জিনিস আমি বারবার মাথায় পাখি পড়ার মতো বলেছিলাম যে আমাকে দুটো ক্যারেক্টারকেই, যেহেতু দুটো হিরো আছে সেহেতু দুটো ক্যারেক্টার বললাম, দুটো ক্যারেক্টারকেই ডিস্টিংক্ট করতে হবে, দুজনকেই দুজনের জায়গায় ঠিক আর ভালো করতে হবে। আমি একজনকে তুলতে গিয়ে কখনো আরেকজনকে ফেলে দেবো না, যে যারা দেখতে যাবে তারা যেন হল থেকে বেরিয়ে কেউ এটা না বলে, দেখো প্রেফারেন্সেস সবার থাকবে, কারোর শনের ক্যারেক্টার পছন্দ হবে, কারোর ঋষভের ক্যারেক্টার পছন্দ হবে, কেউ শনের ফ্যান বলে শনকে পছন্দ করবে, কেউ ঋষভের ফ্যান বলে ঋষভকে পছন্দ করবে। বাট আমার টার্গেট ওয়াজ অলওয়েজ কি যারা বেরোবে দেখে বেরিয়ে, হ্যাঁ যদি বলে যে শনকে আমার পছন্দ, তাহলে এটা যেন না বলতে পারে যে ঋষভের ক্যারেক্টারটা ফালতু ছিল, ও জমেনি। বা যারা ঋষভের ফ্যান তারা যেন বলতে না পারে ঋষভের ক্যারেক্টার দারুণ ছিল, শন ঠিক চললো না। আমার এটাই টার্গেট ছিল, আমি নিজেকে বারবার এটাই বলেছি, যেন লোকে যখন বেরোবে তারা যেন সিম্পাথাইজ করে উইথ এভরি ক্যারেক্টার, বিট শন, ঋষভ, দিতিপ্রিয়া, সবার সাথে যেন সিম্পাথাইজ করে। ভালেই মানে আমি চুজ করবো একজনকে, বাট অন্যজনের কথা যেন আমি বলতে গেলে বলি না রে ও ভালো ছিল বেচারা, ওর কি কষ্ট। এইটা ওয়াজ মাই টার্গেট। সো সেই জন্য দুজনের মধ্যে কাকে চুজ করতাম এটা সত্যিই বলা আমার জন্য মুশকিল, কেন কি দুজনেরই আলাদা আলাদা ভীষণ সুন্দর কোয়ালিটিস আছে। সেটা তুমি দেখেছো, তুমিও জানো যে দুজনের কিন্তু, যেটা তুমি বললে ডিস্টিংক্ট, দুজনে খুব আলাদা, কিন্তু কেউ খারাপ না, তাদের সিচুয়েশনটা একটু গন্ডগোলের, কিন্তু মানুষ বা তাদের যে অ্যাপ্রোচ নিজের জায়গা থেকে ঠিক। সো আমি যদি চুজ করতে বলো, আমি কিন্তু একটু কনফিউজ হব যে কাকে নেব। সো ওইভাবে আমি একদম পিক অ্যান্ড চুজ করতে পারবো না। সো দুজনের মিক্সচার যদি কিছু হয় সেটা চলবে। যাই হোক, 31 জানুয়ারি তোমার প্রথম সিনেমা রিলিজ হচ্ছে। যদি এমন হতো
এটা লোকে দেখে কি ভালো বলবে খারাপ বলবে সেটা তো দর্শকের হাতে। তুমি কি ফিল করছো সেটা বলো। কি বলবো, অনেক রকম ইমোশন ফিল করছি অ্যাট এ টাইম। কখনো খুব নার্ভাস লাগছে, কখনো খুব এক্সাইটেড লাগছে, কখনো মনে হচ্ছে বাবারে বাবা আর একটু পরে যেন রিলিজ হয়, একটুখানি বুঝে নিই ব্যাপারটা। কখনো মনে হচ্ছে তাড়াতাড়ি রিলিজ হয়ে তাড়াতাড়ি চলে যাক। মানে অদ্ভুত অদ্ভুত সব ফিলিংস হচ্ছে। অ্যান্ড টিজার আউট হয়েছে, টিজারের রিয়াকশন দেখে এখন তো আরেকটা অ্যাডেড রেসপন্সিবিলিটি ফিল করছি যে এত লোক, এত মানুষ যে ভালোবাসা দিচ্ছে, যে এত ভালো ভালো কথা বলছে, তারা যেন কোনোভাবে ডিসঅ্যাপয়েন্টেড না হয়, সেটা এখন মানে সব থেকে বেশি আমাকে ভাবাচ্ছে। অ্যান্ড ওটার জন্যই আমি সব থেকে বেশি কনসার্ন কে এত ভালোবাসা পাচ্ছি, এত পজিটিভ রেসপন্স অ্যাজ ইউ নো। তো সেটা যেন লাস্ট অবধি থাকে, মানুষ যেন না মনে করে যে ইস, কি ভেবেছিলাম কি হলো। তো দ্যাট ইজ মাই রাইট নাও মাই মেইন কনসার্ন। আর যে প্রশ্নটা প্রথমেই বলেছিলাম যে করবো সেটা হচ্ছে, রবি ওঝা একজন আমাদের কাছে, যারা আমরা সিনেমা সিরিয়াল যারা দেখি, তারা রবি ওঝা একটা ভগবানের মতো নাম, বাংলা টেলিভিশনে তো বিশেষভাবে। তুমি রবি ওঝার খুব পরম ছাত্রী, তো রবি ওঝা সম্বন্ধে তোমার কি বলবার আছে? মানে রবি ওঝাকে তুমি কিভাবে শুনলাম যে সিনেমাটা ডেডিকেট করছো রবি ওঝাকে, তো সেটা সম্বন্ধে একটু বল। থ্যাংক ইউ এই প্রশ্নটা করার জন্য স্পেশালি। মানে রবি ওঝা স্যারের কথা বলতে পারা আর আমার আর রবিনের রবি ওঝা স্যারের সাথে কিভাবে লিঙ্ক, মানে আমাদের ক্যারিয়ারের সাথে হাউ হি ইজ লিঙ্কড, এটা বলতে পারা, সবাইকে শেয়ার করতে পারা, এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। তো আমি খুব হ্যাপিলি, মানে এতক্ষণ আমি একটুখানি শেকিও ফিল করছিলাম, কেন কি আমি ইন্টারভিউ দিইনি, বাট এই জিনিসটা আমি সত্যি সবার সাথে শেয়ার করতে চাই। কারণ কি ওই নামটাই এরকম, ইটস লাইক আ ম্যাজিক। অ্যান্ড হি ইজ গড। মানে আমাদের ইন্ডাস্ট্রিতে, মানে সে ডিরেক্টর বলো, রাইটার বলো, অ্যাক্টার্স বলো, রবি ওঝা স্যারকে সবাই এইভাবে দেখে। তো তার সাথে আমাদের মানে ক্যারিয়ারের নাম, মানে শুরুটা জুড়ে আছে, এটা আমাদের জন্য যে কত বড় সৌভাগ্য, কত বড় ব্লেসিং আমি বলে বোঝাতে পারবো না। আমি একটু শেয়ার করতে চাই যে হাউ উই মেট রবি ওঝা স্যার। রবিনের ক্ষেত্রে, রবিন আফটার ডুইং এমবিএ ও বম্বেতে লিঙ্ক খুঁজে বেড়াচ্ছিল, কেন কি ওর অলওয়েজ এই প্যাশন ছিল যে ও ফিল্ম মেকার হবে, কিন্তু ও এমপি থেকে বিলং করে, ওর কোনো কানেকশন নেই, আমরা খুব সাধারণ ফ্যামিলি থেকে আসি, আমাদের কোনো কানেকশন নেই। তো হি ওয়াজ ক্লুলেস কি কোথায় যাবে, কার সাথে মিট করবে। তখনই ওর এক বন্ধু অ্যাকচুয়ালি ওকে এসে এই খবরটা দেয় যে রবি ওঝা স্যার আবার আসবো ফিরে, ফিল্মটা যেটা ছিল ওটার জন্য বম্বেতে বাংলা বলতে পারা আর বাংলা পড়তে পারা এডি খুঁজছে। তো রবিন ওর সারনেমটাই জাস্ট নাম্বিয়ার, বিকজ ওর ফাদার হচ্ছে মালায়ালি, বাট হিজ মাদার ইজ অ্যাকচুয়ালি বেঙ্গলি পিওর। সো ও পিওর বাঙালি, মানে যেহেতু মা বাড়িতে বাঙালি, তো বাঙালির পরিবেশটাই ও বেশি পেয়েছে। তো ওইভাবে ওর রবি ওঝা স্যারের সাথে ওর কন্ট্যাক্ট। অ্যান্ড ডিউরিং দ্য পিরিয়ড অফ মেকিং দ্য ফিল্ম আবার আসবো ফিরে, ও প্র্যাকটিক্যালি রবি ওঝা স্যারের বাড়িতেই ছিল। তো বলতে পারো রবি ওঝা স্যার ওর পুরো ফাদার ফিগার। মানে সকাল শুরু থেকে নিয়ে রাত্রির অবধি ও পুরোটা দিন রবি ওঝা স্যার, মিতালি ভট্টাচার্য ম্যামের সাথে থাকতো। সো ভাবো ও কি লাকি যে ওই দুটো মানুষকে ও অত কাছ থেকে দেখেছে। তো ওনাদেরকে কিছু আলাদা করে শেখাতে হয়নি, বেসিক্যালি ওনাদের কনভারসেশনের থেকেই আমরা, মানে রবিন শিখেছে। তো ওইখান থেকে রবিনের জার্নি শুরু। তারপরে ও এখানে রবি ওঝা যখন কলকাতায় চলে আসেন সিরিয়াল করার সময়, খেলা, ওই মোহনা, ওই ডিউরিং দ্যাট টাইম রবিন ওনার সাথে ছিল, এপিসোড ডিরেক্টর ছিল তখন, পোস্ট প্রোডাকশনও দেখতো খেলা, মোহনা এগুলোর। অ্যান্ড আমার হচ্ছে, আমি কেএফটিআই থেকে তখন জাস্ট কোর্স করে বেরিয়েছি, আমিও একটা লিঙ্ক পেলাম যে রবি ওঝা স্যার, মানে রবি ওঝা প্রোডাকশন খেলার জন্য ট্রেনি রাইটার খুঁজছে, ডায়লগ রাইটার। তো আমি ওখানে গেছিলাম, টিম আমাকে কিছু লিখতে দিয়েছিল, লেখা পছন্দ হয়েছিল। অ্যান্ড অদ্ভুতভাবে কানেকশন এরকম, আমার সিনটা রবিনই পড়েছিল, অ্যান্ড রবিন পড়ে ওকে বলেছিল যাচ্ছে একে নিতে পারো। সো কিভাবে আমাদের দুজনের মানে কানেকশন ওইভাবে হয়েছে, মানে কিছু একটা ম্যাজিক্যাল আপ দেয়ার ছিল। অ্যান্ড যাই হোক, ওইভাবে আমার খেলাতে আমি অ্যাসিস্ট্যান্ট ডায়লগ রাইটার হিসেবে আমার প্রথম কাজ পাওয়া।
তারপরে আমার মনে আছে আমাদের যেটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট সিরিয়াল ছিল অসম্ভব, আগেন রবিন ওটাতে ফার্স্ট টাইম ডিরেকশন দিচ্ছিল, আর আমার ফার্স্ট টাইম স্ক্রিন প্লে অ্যান্ড স্টোরি ছিল। আফটার দ্য ফার্স্ট এপিসোড টেলিকাস্ট হওয়ার পরে আমার এখনো মনে আছে রবি ওঝা স্যার রবিনকে মেসেজ করেছিলেন যে আই এম সো ভেরি প্রাউড অফ ইউ। তো এটা আমাদের ব্যাড লাক যে আজকে যখন আমাদের মুভিটা রিলিজ হচ্ছে তখন হি ইজ নট দেয়ার টু ব্লেস আস এনিমোর, আমরা আর কোনো মেসেজ পাবো না, বাট উনি এইভাবে থাকবেন আমাদের সাথে। ওনাকে এইভাবে আমাদের মানে আমাদের সাথে থাকতেই হবে ওনাকে। তো ওনাকে ট্রিবিউট না দিয়ে, ওনাকে থ্যাংক ইউ না বলে আমরা শুরুই করতে পারবো না আমাদের জার্নি। কেন কি আমরা আজকে যেটুকু শিখেছি, যেটুকু পেরেছি, যতটুকু অ্যাচিভ করেছি, যেই সুযোগটা আজকে পেয়েছি, এভরিথিং সবকিছু আজকে হয়তো এটা হতো না যদি আমাদের স্কুলিংটা ওইখান থেকে না হতো। ওই লোকটা যদি আমাদের লাইফে না আসতো, ওই হাউসটা, ওই পরিবেশটা যদি আমরা না পেতাম, তাহলে আজকে আমরা যা হয়েছে আমরা হতে পারতাম না। দারুণ কিছু হয়ে গেছি তা নয়, বাট শেখার সৌভাগ্যটুকু পেয়েছি। আমি আমি মানে এটুকু বলতে পারি যে আমরা যারা যারা ওই হাউসের সাথে মানে একটুর জন্য হলেও কানেক্টেড, কাজ করতে পেরেছি ওই হাউসের সাথে, আমরা প্রত্যেকে ভীষণ 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 লাকি। আর যারা কাজ করতে পারেনি তারা হয়তো আজও আফসোস করে, অনেকেই বলে যে রবি ওঝা স্যারের সাথে কাজ করা হলো না। তো এটা আমাদের জন্য প্রচন্ড বড় একটা অ্যাচিভমেন্ট যে আমরা রবি ওঝা প্রোডাকশনের প্রোডাক্ট, আমরা ওই হাউস থেকে বিলং করি। তো সেই জন্য আমরা, যদি এমন হতো শুরুতে রবি স্যারকে ট্রিবিউট দেওয়া, ইট ওয়াজ আ মাস্ট ফর আস। কেন কি ওনার ব্লেসিংটা আমাদের খুব দরকার, ওনার ব্লেসিং ছাড়া উই কান্ট মুভ।